Assalamu alaikum, my dear lovely viewers. You are highly welcome to Easy English Learning YouTube channel. Hope all of my viewers are well by the grace of Almighty Allah. Dear viewers, আজকে অতি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব. Today's topic is A to Z of preposition. Watch this video carefully. Okay, dear viewers, let's begin our class. আজকে আমরা শিখব question number 1, preposition কি? Question number 2, preposition এর definition. Question number 3, preposition কোথা থেকে এসেছে? Question number 4, preposition কত প্রকার ও কি কি? Number 5, preposition সম্পর্কে স্পেশাল কিছু গুরুত্বপূর্ণ তথ্য। Question number 6, preposition একটি সেন্টেন্স এর মধ্যে কোথায় কোথায় বসবে? মানে আমরা একটি সেন্টেন্সের মধ্যে preposition কোথায় কোথায় বসাবো? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। Question number 7, preposition এর গুরুত্ব কতটুকু? Dear viewers, 1 to 7 এই কোশ্চেনগুলি আমরা খুব নাইসলি কমপ্লিট করার ট্রাই করব। আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কেয়ারফুলি দেখবেন, তাহলে আশা করা যায় এই প্রিপোজিশন সম্পর্কে কখনোই আর কোনো প্রবলেম হবে না আপনাদের। কোশ্চেন নাম্বার 1, প্রিপোজিশন কি? প্রে অর্থ পূর্বে এবং পজিশন অর্থ অবস্থান। সুতরাং প্রিপোজিশন মানে পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন অথবা প্রোনাউনের পূর্বে অবস্থান। আমরা এই সামনে একটু পরেই দেখব কার পূর্বে অবস্থান। ডিয়ার ভিউয়ার্স, আমি ক্লাস নেওয়ার সময় আপনাদেরকে মাঝে মধ্যে কোশ্চেন করব। প্লিজ ট্রাই টু গিভ মাই আনসার থ্রু কমেন্ট বক্স। কমেন্ট বক্সের মাধ্যমে আনসারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমি এর থেকে অনুপ্রাণিত হব এবং আমাদের মধ্যে ইন্টারেকশনটা আরো বেশি স্ট্রং হবে, আরো বেশি ভালো হবে। এবং যত বেশি কোশ্চেনের আনসার দিবেন তত জানার লেভেলটা আপনাদের লঙ্গার হবে এবং স্থায়ী হবে। সুতরাং প্রিপোজিশন মানে পূর্বে অবস্থান বা প্রিপোজিশন হলো পদান্বয়ী অব্যয়। বাংলায় বলা হয় পদান্বয়ী অব্যয় আর ইংলিশে বলা হয় প্রিপোজিশন। কোশ্চেন নাম্বার 2, প্রিপোজিশনের ডেফিনিশন। যে অড বা শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য কোনো ওয়ার্ড এর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। তাহলে কমেন্ট বক্সে একটু জানিয়ে দিন তো, প্রিপোজিশন কোন কোন ওয়ার্ডের পূর্বে বসে? নাউন বা প্রোনাউন। আই রিপিট, যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য কোনো ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। এইমাত্র আমরা দেখলাম যে প্রিপোজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। তাহলে কার পূর্বে অবস্থান? ডেফিনেশনে জানতে পারলাম যে প্রিপোজিশন সাধারণত একটি নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে এবং অন্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। তাহলে চলুন দেখা যাক কিভাবে অন্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। তার আগে আমাকে বলুন ডেফিনেশনটা বুঝতে পেরেছেন কিনা। এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সো ট্রাই টু ওয়াচ দিস ভিডিও A to Z কেয়ারফুলি। যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে, একটি ওয়ার্ড যখন নাউন বা প্রোনাউনের পূর্বে বসিয়ে অন্য কোনো ওয়ার্ডের সঙ্গে কানেকশন তৈরি করবে তখন দ্যাট ইজ কল্ড প্রিপোজিশন। আশা করি বুঝতে পেরেছেন। এক্সাম্পল দেখি কি কি প্রিপোজিশন আছে। ইন, অ্যাট, বাই, আফটার, অ্যামং, অ্যাভব, আউট, ইনটু, ফ্রম, উইথ, উইদাউট, অফ, ফর, সিন্স, অফ, বিফোর, আরো অনেকগুলি আছে। আর এই প্রিপোজিশনের একটা চরিত্র হচ্ছে এগুলি কখনোই চেঞ্জ হয় না। সাবজেক্ট যা থাকুক, টেন্স যা থাকুক, অথবা অ্যাক্টিভ থাকুক আর প্যাসিভ থাকুক, এই প্রিপোজিশন অলওয়েজ সেম। সাধারণত আমরা ভার্বের ক্ষেত্রে দেখতে পারি আই এর পরে অ্যাম হয়। যখন আই এর স্থানে আবার যখন সাবজেক্ট চেঞ্জ করে হি বসাবো আই এর স্থানে, তখন ওখানে অ্যাম এর জায়গায় ইজ হবে আর পাস্ট টেন্স হলে ওয়াজ হবে। কিন্তু এই প্রিপোজিশনে আমরা তেমন কোনো চেঞ্জ দেখতে পাই না বা দেখিও নি। শি লিভস ইন খুলনা, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য।
কারণ প্রতিটা এক্সাম্পল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্সাম্পল যখন দেখবেন তখন আপনারাই প্র্যাকটিক্যাল লাইফে ঢুকে যাবেন, এবং এটা এর কারণে অনেক বেশি লঙ্গার লাস্টিং হবে এবং তত বেশি আপনাদের অন্তরের অন্তঃস্থলে গেঁথে রবে। শি লিভস ইন খুলনা, সে খুলনায় থাকে। দে হ্যাভ কাম ফ্রম ঢাকা, তারা ঢাকা থেকে এসেছে। উই গো টু আওয়ার কলেজ অ্যাট 10 AM। একটা সেন্টেন্সের মধ্যে একের অধিক প্রিপোজিশন বসতে পারে। দেখুন এখানে টু, এখানে আবার অ্যাট। উই হ্যাভ সিন ইন দি সেন্টেন্স টু প্রিপোজিশনস। কার পরে কোনটা বসে সবগুলি আলোচনা করব, জাস্ট আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা এ ধরনের গুরুত্বপূর্ণ নিত্য নতুন ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং কমেন্ট করবেন, তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন। শি ইজ নট হ্যাপি ইন হার লাইফ, দে ওয়ার্ক হার্ড ফর সাকসেস। তারা সফলতার জন্য কঠিন পরিশ্রম করে। অলওয়েজ লাভ ইজ নট দ্য ম্যাটার অফ হ্যাপিনেস, সর্বদা ভালোবাসা সুখের ব্যাপার নয়। দে লুক এট দ্য বিল্ডিং সামটাইমস, তারা ভবনটির দিকে মাঝে মধ্যে তাকায়। আই রেসপেক্ট দেম ফর দেয়ার গুড বিহেভিয়ার, আমি তাদের ভালো আচরণের জন্য সম্মান করি। ডু নট গো টু ইউর স্কুল উইদাউট বুকস, বই ছাড়া স্কুলে যেও না। ডিভাইড দিস মানি অ্যামং দ্য বয়েজ, ছেলেদের মধ্যে টাকাগুলি ভাগ করে দাও। ডিয়ার ভিউয়ার্স, দেখুন প্রতিটা প্রিপোজিশনই নাউন বা প্রোনাউনের পূর্বে বসেছে এবং অন্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। যেমন শি লিভস ইন খুলনা, সে খুলনায় থাকে। তাহলে খুলনায় কি হয় বা খুলনায় কি, খুলনায় সে থাকে। তাহলে এই যে শি, তার যে থাকার অবস্থা, যে কোথায় থাকে একটা স্থান বা জায়গা, সেই জায়গাটির সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। দে হ্যাভ কাম ফ্রম ঢাকা, তারা ঢাকা থেকে এসেছে। কারা এসেছে? তারা। এই যে একটার সঙ্গে আর একটা ওয়ার্ডের যে সম্পর্ক বা কানেকশন, এই সেই কানেকশনের কাজটা করে প্রিপোজিশন, এবং এটি অবশ্যই নাউন বা প্রোনাউনের পূর্বে বসেই কানেকশনটা করে থাকে। নাউনের আগে অ্যাডজেক্টিভও বসে, কিন্তু অ্যাডজেক্টিভ বসে অন্য কোনো ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে না, কিন্তু প্রিপোজিশনটা সম্পর্ক স্থাপন করে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। প্রিপোজিশন কোথা থেকে এসেছে? আমরা জানি পার্ট অফ স্পিচ ৮ প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। দেখুন প্রিপোজিশন ইজ ইন 6 নাম্বার হেয়ার, প্রিপোজিশন 6 নম্বরে আছে এখানে, আর একটা আছে শেষে ইন্টারজেকশন। তাহলে নাম্বার 6 প্রিপোজিশন। উই ক্যান সে দ্যাট প্রিপোজিশন হ্যাজ কাম ফ্রম পার্টস অফ স্পিচ। আর পার্ট অফ স্পিচ যদি ভালো বুঝতে পারেন তাহলে গ্রামারের 50 বা 60% কমপ্লিট হয়ে যাবে। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পার্টস অফ স্পিচ কেয়ারফুলি অ্যান্ড নাইসলি। বেসিক যার যত ভালো, তত বেশি ইংলিশে সে তত বেশি ভালো। সো ট্রাই টু ডেভেলপ ইউর বেসিক আইটেমস। প্রিপোজিশন কত প্রকার ও কি কি? সাধারণত প্রিপোজিশনকে 8 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1, preposition of time, preposition of place, preposition of movement. Number 1, preposition of time. Number 2, preposition of place. Number 3, preposition of movement. Number 4, preposition of manner. Number 5, preposition of agent or instrument. Number 6, preposition of measure. Number 6, preposition of measure. Number 7, preposition of source. Number 8, preposition of possession. ডিয়ার ভিউয়ার্স, চলুন তাহলে এগুলি আলোচনা করা যাক। নাম্বার 1, প্রিপোজিশন অফ টাইম। এটি কোনো কিছু ঘটার সময়কে নির্দেশ করে থাকে। তার মানে কোনো কিছু যখন ঘটবে সেই সময়টার আগে আমরা কি লিখব? এই প্রিপোজিশনটা বসাবো। সেই সময়টার আগে কি কি প্রিপোজিশন বসাবো সেগুলি হচ্ছে অ্যাট, অন, ইন, ডিউরিং, বিফোর অ্যান্ড আফটার। ডিয়ার ভিউয়ার্স, আমার প্রতিটা ক্লাসের শেষেই 2 মার্ক এর একটি মিনি এক্সাম থাকে। আশা করি সবাই এই মিনি এক্সামে অ্যাটেন্ড করবেন, কারণ যত বেশি এক্সাম দেবেন তত ব্যাপারটা আপনার ক্লিয়ার হবে বেশি। এবং কোনো ভুল থাকলে
ওগুলি শুধরে যাবেন। সো ট্রাই টু পার্টিসিপেট ইন এভরি এক্সাম আফটার ফিনিশিং মাই ক্লাস। দেখুন, সামিরা ওয়াজ বর্ন ইন 2001। এই 2001 এটা একটা সময়, সেই সময়টাকে যেহেতু মেনশন করেছে এজন্য এর আগে ইন হয়েছে। আর আমরা জানি বড় সময়ের আগে ইন হয়। আই লাভ টু ওয়ার্ক অ্যাট নাইট, রাতও একটা সময়, এজন্য রাতের আগে অ্যাট হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, মর্নিং এর আগে ইন হয় আর নাইটের আগে অ্যাট হয়। আই রিপিট, মর্নিং এর আগে, আই রিপিট, মর্নিং তার আগে হয় ইন, আর নাইট এর আগে লিখতে হয় অ্যাট। শি কেম হেয়ার বিফোর 2005, এটু একটি সময়, সেই টাইমের আগে বিফোর বসেছে। আর পূর্বে বুঝাতে বিফোর ইউজ হয়, আর পূর্বে বুঝাতে বিফোর লিখতে হয়। কাম হেয়ার ইন মর্নিং, সকালে এখানে এসো। দেখুন, এই মর্নিং এর আগে ইন আর নাইটের আগে অ্যাট, এটা আমরা প্রায় ভুলে যাই। আশা করি আর ভুলবেন না এখন থেকে। নাম্বার 2, প্রিপোজিশন অফ প্লেস। এটি সাধারণত কোনো স্থান বা জায়গাকে নির্দেশ করে থাকে। তার মানে কোনো প্লেস বা স্থানের আগে এই প্রিপোজিশন বসে থাকে, কারণ আমরা ডেফিনেশনে দেখেছিলাম যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে এবং এই নাউনটা অবশ্যই কোনো প্লেস অথবা টাইম বুঝিয়ে থাকবে। এই নাউনটা সাধারণত, এই নাউনটা এই প্লেসের মধ্যেই থাকবে। লুক অ্যাট দ্য কলেজ, কলেজটার দিকে তাকাও। হি ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, সে মাঠে ফুটবল খেলছে। তানভীর স মোবাইল অন দ্য টেবিল, তানভীর টেবিলের উপরে একটি মোবাইল দেখেছিল। তাহলে দেখুন, এই সমস্ত কিছুই, এই সবগুলোই হচ্ছে কলেজ, ফিল্ড, টেবিল, এগুলো সবই হচ্ছে এক একটা প্লেস। আর প্লেসের আগে সাধারণত কি হয়, অবস্থা বুঝে লিখতে হয় অ্যাট, ইন অথবা অন। স্পর্শ করা বুঝাতে হয় অন, মধ্যে বুঝাতে ইন এবং দিকে বুঝাতে অ্যাট। এই সবগুলি বিস্তারিত আলোচনা আছে। নাম্বার 3, প্রিপোজিশন অফ মুভমেন্ট। বুঝতেই পারছেন, মুভমেন্ট মানে চলমান অথবা গতিশীল অবস্থা একটা। এটি দিক নির্দেশ করে থাকে যেখানে কোনো মানুষ বা কোনো কিছুর চলমান থাকে। এটি দিক নির্দেশ করে থাকে যেখানে কোনো মানুষ বা কোনো কিছু চলমান থাকে। চলমান অবস্থা বুঝালেই, কোনো দিকের ক্ষেত্রে চলমান অবস্থা বুঝালেই আমরা এই টু ব্যবহার করব। অ্যাক্রস, ইনটু, ডাউন, আপ, থ্রু, অ্যারাউন্ড, এইগুলি আমরা ব্যবহার করব। হিমু উইল গো টু দ্য মার্কেট টুমরো। হিমু আগামীকালকে মার্কেটে যাবে, বা হিমু আগামীকালকে মার্কেটের দিকে যাবে। এই যে দিকে, এজন্য টু, কারণ চলমান অবস্থা, বাসা থেকে সে মার্কেটের দিকেই চলমান অবস্থায় যাবে, এজন্য টু হয়েছে। দুটি জিনিসের আগে, দুটি প্লেসের আগে টু হয় না, একটা হলো হোম আর একটা হলো অ্যাব্রোড, কারণ দুটি হচ্ছে অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের আগে এজন্য প্রিপোজিশন টু হয় না। আশা করি আর কোনো প্রবলেম হবে না এখন আপনাদের, এই হোমের আগে টু হবে কি হবে না এটা বুঝতে। আই ওয়েন্ট টু দ্য পার্ক লাস্ট ডে, আমি পার্কের দিকে গতকালকে গিয়েছিলাম। মামুন ওয়াকড অ্যাক্রস দ্য ফিল্ড ইয়েস্টারডে, মামুন গতকালকে এই মাঠের আড়াআড়ি ভাবে হেঁটেছিল। অ্যাক্রস মানে কোনো কিছুর দিকে আড়াআড়ি ভাবে হাঁটা। অ্যাক্রস মানে কোনো কিছুর এক পাশ থেকে অন্য পাশে আড়াআড়ি ভাবে হাঁটা। দে সোয়াম ইনটু দ্য কেভ টু সেভ সামওয়ান, তারা কাউকে বাঁচানোর জন্য এই গুহার মধ্যে সাঁতার কেটেছিল। নাম্বার 4, প্রিপোজিশন অফ ম্যানার। এটি বিভিন্ন জিনিস কিভাবে ঘটে এবং কি উপায়ে ঘটে সেটা বর্ণনা করে থাকে। বাই, ইন, উইথ, অন, লাইক। দে গো টু দেয়ার কলেজ বাই বাস, তারা যে বাসে করে তাদের কলেজে যায়, তাহলে কি উপায়ে বা কিভাবে তারা কলেজে যায়, বাই বাস। সে কেম হেয়ার ইন এ ট্যাক্সি, সে একটি ট্যাক্সিতে করে বা সে একটি ট্যাক্সিতে এখানে এসেছিলেন। তাহলে দেখুন কি উপায়ে এসেছিলেন বা কিসের মাধ্যমে, ইন আ ট্যাক্সি, ট্যাক্সিতে করে। ইউ ডু দ্য ওয়ার্ক লাইক আ প্রফেশনাল, এই যে কিভাবে ঘটে বা কি উপায়ে, সে যে কাজটা করে কিভাবে বা কি উপায়ে করে, লাইক এ প্রফেশনাল, প্রফেশনালদের, প্রফেশনাল পার্সনের মতো কাজটি সে করে থাকে।
পেশাদারী ব্যক্তিদের মতন সে কাজটি করে থাকে। রাহাত লুকস অ্যাট দ্য গার্ল উইথ অ্যাঙ্গার। তাহলে রাহাত মেয়েটির দিকে তাকায় রাগের সাথে। তাহলে কি উপায়ে তাকায়? সে রাগ নিয়ে তাকায় বা রাগের সঙ্গে বা রাগের সাথে সে মেয়েটির দিকে তাকায়। হি ওয়েন্ট অন ফুট লাস্ট ডে। তারা গতকালকে পায়ে হেঁটেই গিয়েছিল। তাহলে কি উপায়ে গিয়েছিল? অন ফুট, পায়ে হেঁটে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন প্রিপোজিশন অফ ম্যানার এটি বিভিন্ন জিনিস কিভাবে ঘটে বা কি উপায়ে ঘটে সেটি প্রকাশ করে থাকে। নাম্বার 5, প্রিপোজিশন অফ এজেন্ট অর ইনস্ট্রুমেন্ট। এটি কারোর দ্বারা বা কোনো কিছুর দ্বারা কোনো কিছু করা হচ্ছে এরূপ বুঝিয়ে থাকে। মানে কারোর দ্বারা বা ব্যক্তি হোক বা বস্তু হোক, কোনো কিছু দ্বারা, কারোর দ্বারা, ব্যক্তি বা বস্তুর দ্বারা করা হবে, এটা বুঝালে প্রিপোজিশন অফ এজেন্ট অর প্রিপোজিশন অফ ইনস্ট্রুমেন্ট হয়ে যাবে। এটি সাধারণত বাই অথবা উইথ ইউজ করতে হয়। দিস লেটার ওয়াজ রিটেন বাই বাইজিদ। এই চিঠিটি বাইজিদ কর্তৃক লেখা হয়েছিল বা বাইজিদের দ্বারা এই চিঠিটি লেখা হয়েছিল। তাহলে কার দ্বারা? এই যে কারুর দ্বারা। তাহলে কার দ্বারা চিঠিটি লেখা হয়েছিল? তাহলে বাইজিদের দ্বারা। সামিরা ইজ বিটিং দ্য বয় উইথ এ স্টিক। সামিরা ছেলেটিকে মারতেছে একটি লাঠি দিয়ে। কি দিয়ে? লাঠি দিয়ে। যদি দিয়ে বা দ্বারা বুঝায় ব্যক্তি হলে বাই, আর যদি ব্যক্তি না বুঝায় বস্তু অথবা অব্যক্তি তখন উইথ হবে। দিস কেক ইজ মেড বাই রাজু। দেখুন রাজু ব্যক্তিবাচকের জন্য এর আগে বাই হলো। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 6, প্রিপোজিশন অফ মেজার। এটি কারোর সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর পরিমাণ নির্দেশ করবে, সাধারণত পরিমাণ বুঝিয়ে থাকবে, সেই ক্ষেত্রে এই প্রিপোজিশন অফ মেজার ব্যবহার করতে হবে। দি শপ সেলস দ্য ম্যাটেরিয়াল। তারা ম্যাটেরিয়াল বিক্রি করে কিসের দ্বারা? মিটারের দ্বারা। তারা ওজনে নয়, মিটারে পরিমাপ করে এই ম্যাটেরিয়ালস গুলো বিক্রি করে থাকে। শি হ্যাজ এ বট এ কিলোগ্রাম অফ রাইস ফর কুকিং। রান্না করার জন্য সে 1 কিলোগ্রাম রাইস অথবা চাল কিনেছে। 1/3 of this place has been polluted by pollution. এই জায়গার 1/3 দূষণের কারণে দূষিত হয়েছে। তাহলে দেখুন 1/3 এটি হচ্ছে কোনো পরিমাপ। 1 কিলোগ্রাম অফ রাইস পরিমাপ। বাই দ্য মিটার এটা হচ্ছে একটা পরিমাপ। তাহলে যখন কোনো কিছু পরিমাপ করা বুঝাবে তার আগে তাহলে বাই অথবা অফ ইউজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 7, প্রিপোজিশন অফ সোর্স। এটি কোনো ব্যক্তি বা কোনো কিছু কি থেকে বা কার থেকে উদ্ভব বা উৎপন্ন হয়েছে সেটি নির্দেশ করে থাকে। তার মানে কোনো কিছু উৎপন্ন বা তৈরি হয়েছে কোন ব্যক্তি বা কি থেকে এরূপ বুঝাবে। ফ্রম এবং বাই। মেহজাবিন হ্যাজ টেকেন আ ল্যাপটপ ফ্রম দ্য শপকিপার। তাহলে কোন ব্যক্তি থেকে মেহজাবিন ল্যাপটপ নিয়েছে বা কিনেছে? দ্য শপকিপার, শপকিপার থেকে, দোকানদার থেকে। দ্যাট লেটার ওয়াজ রিটেন বাই মাই ফ্রেন্ড। এই চিঠিটা লেখা হয়েছে, বাই চিঠি লেখাটা উদ্ভব হয়েছে কার থেকে? বাই মাই ফ্রেন্ড, আমার বন্ধু কর্তৃক। জুথি হ্যাজ টোল্ড মি দিস স্পিচ ফ্রম এ কাইন্ড হার্ট। জুথি একটি দয়ালু হৃদয় থেকে আমাকে এই কথাটি বলেছে। তাহলে কি থেকে সে আমাকে এই কথাটি বলেছে? ফ্রম আ কাইন্ড হার্ট, একটি কাইন্ড হৃদয় থেকে, একটি দয়ালু হৃদয় থেকে, একটি মমতাময়ী হৃদয় থেকে। তাহলে যখন কোনো ব্যক্তি বা কোনো কিছু কি থেকে বা কার থেকে উদ্ভব বা উৎপন্ন হয় বা তৈরি হয় সেটা যখন বুঝাবে তখন ফ্রম বা বাই ব্যবহার করব আমরা। প্রিপোজিশন অফ পজেশন। ইট ইন্ডিকেটস সামথিং অর সামওয়ান ইজ ওন বাই সামথিং অর সামওয়ান। এটি বলতে বোঝায় কোনো কিছু বা কোনো ব্যক্তি কোনো কিছুর বা কারোর অধীনে থাকে বা অধিকারে থাকে। যখন কোনো কিছু কারোর অধিকারে থাকবে বা কারোর নিয়ন্ত্রণে বা কারোর অধীনে, সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অফ পসেশন ইউজ করতে পারি। ধরুন অফ অথবা টু বা উইথ, এই প্রিপোজিশন অফ পসেশন বোঝাতে এই তিনটে প্রিপোজিশন
ইউজ হয়। দিস ইজ দ্য হাউস অফ মাই ফাদার, এই বাড়িটি আমার পিতার। দেখুন তাহলে পিতার, পিতার সঙ্গে কি আছে? অফ আছে। পিতার মানে পিতার অধীনে এই বাড়িটি বা পিতার অধিকারে আছে এই বাড়িটি। শি মেট মি উইথ আ রোজ লাস্ট ডে, সে গতকালকে আমার সঙ্গে দেখা করেছিল একটি ফুল নিয়ে। একটি ফুল সঙ্গে নিয়ে সে আমার সঙ্গে গতকাল দেখা করেছিল। তাহলে দেখুন এই ফুলটা কার অধীনে ছিল? তাহলে এই ফুলটা কার অধীনে ছিল? শি, তার অধীনে। এজন্য উইথ এ রোজ, শি মেট মি উইথ এ রোজ লাস্ট ডে, সে গতকালকে একটি ফুল নিয়ে আমার সঙ্গে দেখা করেছিল। দিস প্রপার্টি বিলংস টু মাই মাদার, এই সম্পত্তি আমার মায়ের অধিকারে রয়েছে। শি ইজ দ্য মেম্বার অফ আওয়ার কমিটি, শি ইজ দ্য মেম্বার অফ আওয়ার কমিটি, সে আমাদের কমিটির সদস্য। তাহলে দেখুন এই কমিটির অধিকারে আছে, সে যে মেম্বার বা সদস্য কিসের বা কিসের অধীনে? আওয়ার কমিটি, আমাদের কমিটির। তাসনিম লুকস মোর বিউটিফুল উইথ এ ব্ল্যাক শাড়ি, কালো শাড়িতে তাসনিমকে অনেক সুন্দর লাগে। এই যে তাসনিমকে অনেক বেশি সুন্দরী লাগে, এই যে তাসনিমকে অনেক বেশি বিউটিফুল লাগে, কিসের অধীনে থাকলে? উইথ এ ব্ল্যাক শাড়ি, একটি কালো রঙের শাড়িতে। এই যে অধীনে অথবা কারোর অধিকারে থাকে, এইগুলো বোঝাতে অফ টু উইথ ব্যবহার করতে হবে। এবার চলুন কিছু ইম্পর্ট্যান্ট প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করা যাক। এগুলি খুবই কমন প্রিপোজিশন যেগুলো আমাদের সচরাচর ইউজ করে থাকি, কিন্তু মাঝে মধ্যে প্রায় ভুল হয় সচেতনতার অভাবে অথবা আমাদের কিছু তথ্য না জানার অভাবে। আশা করি এই ভিডিওটা দেখার পর আর প্রিপোজিশন সম্পর্কে কোনো সমস্যাই থাকবে না আপনাদের ইনশাল্লাহ। নাম্বার অন, অফ। অফ কোথায় ইউজ করব? এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেই সেই প্রিপোজিশন গুলোকে একসঙ্গে এখানে দেওয়া আছে। নাম্বার অন, অফ, র বা এর বুঝাতে ইউজ করতে হবে এই অফ। দ্য কাইন্ডনেস অফ সাদিয়া ইজ নোন টু অল, সাদিয়ার দয়া সবার কাছেই জানা বা সাদিয়ার দয়া সবাই জানে। এই যে সাদিয়া এর সঙ্গে কি হলো? অফ যুক্ত হলো, অফ যুক্ত হয়ে সাদিয়া হয়ে গেল। বাংলায় র বা এর থাকে হচ্ছে বাংলা নাউনের শেষে, কিন্তু ইংলিশে এটা হবে যাকে বোঝাবে, যার সঙ্গে র বা এর থাকবে তার আগে। তাহলে দেখুন সাদি আর, রকার কিন্তু পরে আছে, কিন্তু ইংলিশে যখন লিখবো তখন ওই সেই রকারের মানে বা প্রিপোজিশনটা সেই নাউনটার আগে লিখতে হবে। এটা আমরা অনেকে ভুল করে থাকি, অনেকে নাউনটার ইংলিশ নাউনটার পরে লিখে দিই। হোপ এরপর থেকে আর ভুল হবে না, আশা করি এরপর থেকে আর ভুল হবে না আপনাদের। দ্য সেন্ট অফ দিস ফ্লাওয়ার ইজ রিয়েলি সুইট, এই ফুলের সেন্ট বা সুবাস সত্যি মিষ্টি। এই যে ফুলের ঘ্রাণ, রকার আছে, অফ যদি না দিই তাহলে কি হতো? ফুল ঘ্রাণ, পুষ্প ঘ্রাণ বা পুষ্প সুবাস, অত বেশি ভালো শোনাতো না, বা কেমন যেন লবণবিহীন তরকারির মতো। দ্য সাবস্ক্রাইবার্স অফ ইজি ইংলিশ লার্নিং গেট দ্য ভিডিওস টাইমলি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তারা অবশ্যই যখন ভিডিও আপলোড করা হয় টাইমলি পেয়ে যান। এই প্র্যাকটিক্যাল লাইফ থেকে একটা এক্সাম্পল দিলাম। দ্য সাবস্ক্রাইবার্স অফ ইজি ইংলিশ লার্নিং, ইজি ইংলিশ লার্নিং এর সাবস্ক্রাইবগণ সময় মতো ভিডিও পেয়ে থাকে। এই যে ইজি ইংলিশ লার্নিং এর এই যে একটা একার আছে এজন্য অফ ব্যবহার হলো। তাহলে অফ ব্যবহার করব যে বাংলা নাউনের শেষে রকার থাকবে, তার পরিবর্তে অফ লিখতে হবে, কিন্তু ইংলিশে যখন অফ লিখবো তখন ওই নাউনটার আগে অফ লিখতে হবে। ফুলের, দিস ফ্লাওয়ার, এই ফুল, তাহলে এই ফুলের অফটা আগে চলে আসবে সেই নাউনটার। আর অফের পরে যে নাউনটা আছে সেটা আবার অফের আগে চলে আসবে। দেখুন দ্য সাবস্ক্রাইবার্স অফ ইজি ইংলিশ লার্নিং, ইজি ইংলিশ লার্নিং এর সাবস্ক্রাইবার গণ। দেখুন ইজি ইংলিশ লার্নিং এর রকার আছে, তাহলে ইজি ইংলিশ লার্নিং এর সঙ্গে হচ্ছে রকার, এজন্য অফ আসলো।
ইজ ইংলিশ লার্নিং এর আগে অফ লিখলাম। এরপরে র আকারের পরে কি ছিল? দ্য সাবস্ক্রাইবার্স। এর জন্য সেই অফের আগে আসবে অফ, র এর পরে যেটা থাকে ওটা ইংলিশে সেই অফের আগে বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। একটা বাংলা এক্সাম্পল দিয়ে দিই। ছেলেটির খাবার আমি এনেছি। যদি কোনো ভিউয়ার্স বুঝতে পারেন যে এটা কোন টেন্স, তাহলে কমেন্ট বক্সে একটু লিখে দেখান যে এটা কোন টেন্স। ছেলেটির খাবার আমি এনেছি। আই হ্যাভ, দেখুন এখানে রকার আছে, তাহলে রকার আসবে এই নাউনটার আগে। যখন প্রিপোজিশন লিখবো তখন এই রকার আসবে ছেলেটির আগে। আর এই রকারের পরে যে নাউনটা আছে সেটা আসবে আবার এই অফের আগে। জাস্ট এখান থেকে শুরু হবে, শেষের থেকে শুরু হবে। তাহলে আই হ্যাভ দা, ব্রিং মানে আনা, তাহলে হ্যাভ এর পরে ভিতরি হয় কি হয়? ব্রট, BROUGHT, আই হ্যাভ ব্রট। এবার ছেলেটির খাবার, রকারের পরে বাংলায় যেটা থাকে ওটা আগে লিখতে হয়, খাবার। আর রকারের পরে যদি কোনো নাউন থাকে সেই নাউনের আগে একটি দি লিখতে হয়। আই হ্যাভ বট দ্য, খাবার ইংলিশ কি? ফুড বা মিল। এবার সে রকার, ছেলেটির অফ দ্য বয়, দ্য বয় ছেলেটি, আর রকার হচ্ছে অফ, কারণ আমরা জানি অফ মানে র বা এর। আই হ্যাভ ব্রট দ্য ফুড অফ দ্য বয়। এবার আমি আপনাদেরকে একটা করতে দিই, দেখি আপনারা পারেন কিনা। আমি মেয়েটির বই নিয়েছি। এটা করে দেখান, আমি মেয়েটির বই নিয়েছি বা আমি মেয়েটির বইটি নিয়েছি। যারা লিখবেন ভুল হোক আর শুদ্ধ হোক তাদের জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অ্যাডভান্স এ লট অফ থ্যাঙ্কস জানাচ্ছি। আশা করি এই অফ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, কারণ এই অফের গুরুত্ব অনেক বেশি। একটি সেন্টেন্সের মধ্যে যদি অফ না দেন তাহলে কেমন হয় দেখুন তো। ছেলেটির রকার বাদ দেন তাহলে কি হলো? ছেলেটি খাবার, তখন এই ছেলেটি খাবার হয়ে গেল। আর ছেলেটি তো কখনো খাবার হতে পারে না, মিনিংও ভালো শোনায় না এবং বাংলা সেন্টেন্সে ওইভাবে হয় না। এজন্য রকার যখন দিব তখন ইট বিকামস পারফেক্ট, এটা পরিপূর্ণ একটি সেন্টেন্স হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে এটি করে দেন কমেন্ট বক্সে, আমি মেয়েটির বইটি নিয়েছি। এবং আরেকটি কোশ্চেন করেছিলাম আপনাদের কাছে যে এই সেন্টেন্সের টেন্সটি কোন টেন্স। যাদের এখনো টেন্স নিয়ে ঝামেলা আছে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন। আশা করি এরপরে আর কোনো ঝামেলা বা কোনো প্রবলেম বা কোনো সমস্যা থাকবে না টেন্স নিয়ে ইনশাল্লাহ। নাম্বার 2, ইন, এ অন্ত্যেষ্টিয়া মধ্যে বুঝাবে এবং বড় সময় বড় স্থানের পূর্বে বসবে। তাহলে ইন কোথায় ব্যবহার করব? যখন একটি নাউনের শেষে, বাংলা নাউনের শেষে এ থাকবে, অথবা অন্ত্যেষ্টিয় অথবা মধ্যে বুঝাবে, এবং বড় সময় বড় স্থানের পূর্বেও ইন বসবে। দেখুন, দ্য বয়েজ অফ অ্যাপ্লাইড ইংলিশ ব্যাচ আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। অ্যাপ্লাইড ইংলিশ ব্যাচের ছেলেরা মাঠে ফুটবল খেলছে। তাহলে কোথায় ফুটবল খেলছে? মাঠে। মাঠ, মাঠের সঙ্গে একার লাগানো আছে মাঠে। আর যদি মধ্যে বুঝায় সেই ক্ষেত্রে তাহলে ইন দ্য ফিল্ড দিতে পারেন, সমস্যা নেই, একই কথা। বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স ইন 1970 অন, বাংলাদেশ 1971 সালে বা 71 সনে স্বাধীনতা পেয়েছিল। তাহলে দেখুন, সালে অথবা সনে একটা একার আছে, এজন্য ইন ব্যবহার হয়েছে। এই একদিক থেকে ইন হলো, আর এক দিক থেকে একটি বড় একটি সময়, এজন্য এর আগে ইন হলো। শি ইজ স্লিপিং
ইন হার রুম নাও, সে এখন তার রুমে ঘুমাচ্ছে। তাহলে দেখুন সে কোথায় ঘুমাচ্ছে, তার রুমে। রুম এ, কক্ষ, একার কক্ষে বা কক্ষের মধ্যে। তাহলে ডিয়ার ভিউয়ার্স, যখন এ অন্তঃস্থে বা মধ্যে বুঝাবে এবং বড় সময় বড় স্থানের পূর্বে এই ইন বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন অ্যাট, ইন এবং অ্যাট টোটালি ডিফারেন্ট, বা ইন এবং অ্যাট একটি আরেকটির অপোজিট বা উল্টো। দিকে বুঝাতে এবং ছোট সময় ছোট স্থানের পূর্বে এই অ্যাট বসাতে হবে। লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও, এখানে দিকে হিসেবে অ্যাট ইউজ হয়েছে। এখানে দিকে বুঝাতে অ্যাট ব্যবহার করা হয়েছে। উই গো টু কলেজ অ্যাট 9 AM, আমরা সকাল 9টায় কলেজে যাই। দেখুন সাধারণত ঘড়ির সময়গুলো ছোট হয়ে থাকে এবং তার আগে অ্যাট বসাতে হয়। এজন্য অ্যাট 9 AM হলো। উই আর লিভিং অ্যাট শিপইয়ার্ড, আমরা শিপইয়ার্ডে থাকি। শিপইয়ার্ড একটি মহল্লা, পাড়া এলাকা, এজন্য এটির আগে অ্যাট ব্যবহার করলাম। মিলি অ্যান্ড ফিরোজ আর লিভিং এট জিন্নাপাড়া, জিন্নাপাড়াও একটা ছোট একটা স্থান, এজন্য এজন্য অ্যাট লিখলাম। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে অ্যাট হচ্ছে দিকে বুঝাবে এবং ছোট সময় এবং ছোট স্থানের পূর্বে বসবে। আর ইন হচ্ছে বড় সময় বা বড় স্থানের পূর্বে বসবে। বিগ টাইম, বিগ প্লেস এর পূর্বে ইন ব্যবহৃত হবে। নাম্বার 4, টু প্রতি, তে, জন্য, পর্যন্ত বোঝাতে ইউজ হয়। তাহলে টু কোথায় ইউজ করব? প্রতি, তে, জন্য, পর্যন্ত। উই শুড রেসপেক্ট টু আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতার প্রতি সম্মান করা উচিত। এই যে প্রতি, এজন্য টু হলো। সজল ইজ গোয়িং টু ইউনিভার্সিটি টু মিট মৌসুমী, সজল ইউনিভার্সিটির দিকে যাচ্ছে মৌসুমীর সঙ্গে সাক্ষাৎ করতে বা সাক্ষাৎ করার জন্য। টু মানের জন্য বা তে, দুইটার একটা ব্যবহার করতে পারেন। ফর মানেও জন্য ব্যবহার করতে পারেন, কিন্তু টু মানের জন্য বা তে দুটির ক্ষেত্রেই ইউজ করতে পারেন। কিন্তু ফরের পরে কোনো ভার্বের শেষে আইএনজি দিতে হয় এবং টুর পরে কোনো ভার্ব আসলে ভার্বের বেস ফর্ম বসাতে হয়, যার সঙ্গে এস, ইএস, আইএনজি, ডি, ইডি কোনো কিছুই যোগ হয় না। দিস বাস উইল গো টু ফুলতলা ফ্রম রূপসা, রূপসা থেকে এই বাসটি ফুলতলা পর্যন্ত যাবে। এই যে পর্যন্ত, এই জন্য টু ব্যবহার হলো এখানে। নাম্বার 5, ফরমানের জন্য হইতে ধরে যাবত এবং এটি অনির্দিষ্ট সময়ের পূর্বে বসাতে হবে। মামুন ইজ গোয়িং টু ইউনিভার্সিটি ফর মিটিং মিলি, মামুন মিলির সঙ্গে সাক্ষাৎ করার জন্য ইউনিভার্সিটিতে যাচ্ছে। তাহলে দেখুন এখানে কিসের জন্য? ফর মিটিং মিলি, মিলির সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এখানে টু দিতে পারতাম, টু দিলে মিটিং হতো না, হতো মিট। কারণ টু বাদে সকল প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে আইএনজি যোগ করতে হয়। আরিফা হ্যাজ বিন স্লিপিং ফর 2 আওয়ার্স, কোন 2 ঘন্টা ধরে আরিফা ঘুমাচ্ছে তা আমরা জানি না, এজন্য এখানে ফর হলো। অনির্দিষ্ট সময়, এজন্য ফর হয়েছে। দিয়া হ্যাজ বিন ডান্সিং ফর 2 আওয়ার্স, দিয়া 2 ঘন্টা ধরে নাচছে। দিয়া 2 ঘন্টা ধরে নাচতেছে। তাহলে কোন 2 ঘন্টা ধরে সে নাচতেছে এটা আমরা জানি না। 2 ঘন্টা এখন থেকে 2 ঘন্টা আগেও হতে পারে, অথবা সকালের দিকেও 2 ঘন্টা হতে পারে। এর জন্য কোন 2 ঘন্টা এটা আমরা জানি না, অনির্দিষ্ট সময়, এই কারণে ফর হলো। আর যদি নির্দিষ্ট হতো তখন সিন্স ব্যবহার করতাম। সিন্স এবং ফর একই জিনিস, কিন্তু ফরের ক্ষেত্রে একটি বোনাস রয়েছে, সেটা হচ্ছে জন্য হিসেবেও ফর ব্যবহার করা হয়, কিন্তু সিন্স জন্যর ক্ষেত্রে ব্যবহার করা হয় না। নাম্বার 6, সিন্স হইতে যাবৎ ধরে এবং এটি নির্দিষ্ট সময় পূর্বে বসবে। আর ফর অনির্দিষ্ট সময় পূর্বে বসাতে হবে। ফাতেমা হ্যাজ বিন টকিং টু মৌ সিন্স লাস্ট 3 আওয়ার্স, ফাতেমা মৌয়ের সঙ্গে গত 3 ঘন্টা ধরে কথা বলতেছে। তাহলে কত ঘন্টা এবং কখন থেকে? 3 ঘন্টা ধরে এবং গত 3 ঘন্টা। এখন যদি বিকাল 4টা বাজে, তাহলে ধরতে হবে সে দুপুর 1টা থেকে কথা শুরু করেছে। এখন যদি রাত 10টা বাজে, তাহলে মনে করতে হবে যে সন্ধ্যা 7টা থেকে সে কথা বলা শুরু করেছে। তাহলে এই যে নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময়ের পূর্বে সাধারণত সিন্স ব্যবহার করতে হবে।
এই নির্দিষ্ট সময়ের পূর্বে সাধারণত সিন্স ব্যবহার করতে হবে, আর অনির্দিষ্ট সময় হলে ফর ইউজ করতে হবে। সাদিয়া হ্যাজ বিন স্লিপিং সিন্স লাস্ট 2 আওয়ার্স। সাদিয়া গত 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। তাহলে কোন 2 ঘন্টা? এখন যদি রাত 10টা বাজে তাহলে রাত 8টা থেকে। এখন যদি রাত 2টো বাজে তাহলে ধরতে হবে রাত 12টা থেকে। এই যে নির্দিষ্ট একটা সময় এর আগেই, এ কারণে এখানে সিন্স হলো। আরেকটা ব্যাপার লক্ষ্য করতে হবে ডিয়ার ভিউয়ার্স, যদি সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে তারপরে টাইমের পূর্বে সিন্স বসাতে হয় বা ফর বসাতে হয়। কোনো সেন্টেন্সের মধ্যে যদি দেখেন সিন্স অথবা ফর রয়েছে টাইমের আগে, তখন এই সেন্টেন্সটি অবশ্যই, ঘটনাটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটি হতে পারে। আর পাস্ট টেন্স হলে এটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি ফিউচারের হয় তাহলে এটি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটি ডিপেন্ড করবে আপনার কনটেক্সট অথবা আপনার বিষয়বস্তুটা কি আছে, আপনার টপিকটা কি আছে, এটার উপরে নির্ভর করবে। এটি রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রেও এসে থাকে। সিন্স বা ফর থাকলে সাধারণত হ্যাজ বিন বা হ্যাভ বিন বা হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 7, ফ্রম থেকে হতে বোঝাতে এটি ইউজ হয়। দিস বাস গোজ টু ফুলতলা ফ্রম রূপসা। এই বাসটি ফুলতলা পর্যন্ত যায় রূপসা থেকে। তাহলে এই যে থেকে, এজন্য ফ্রম ব্যবহার হলো। কারিমুল হ্যাজ কাম হেয়ার ফ্রম দ্য সাউথ। কারিমুল দক্ষিণ অঞ্চল থেকে এখানে এসেছে। কারিমুল দক্ষিণ অঞ্চল থেকে এখানে এসেছে। এই যে দক্ষিণ অঞ্চল থেকে, এজন্য ফ্রম দ্য সাউথ। আর চারদিকের নামের আগে দি হয়, এজন্য দি ব্যবহার করলাম এখানে। দ্য গার্ল কল্ড রাকিব ফ্রম হেভেন। মেয়েটি স্বর্গ থেকে রাকিবকে ডেকেছিল। তাহলে কোথা থেকে ডেকেছিল? ফ্রম হেভেন, হেভেন থেকে। এই যে থেকে বুঝালে ফ্রম ব্যবহার করতে হবে। দেখুন একটি লক্ষণীয় বিষয়, হেভেন থেকে, স্বর্গ থেকে। প্রথমে বাংলায় আছে স্বর্গ বা হেভেন, তারপরে হচ্ছে থেকে, কিন্তু ইংলিশে বিপরীত। এটা মনে রাখবেন, বাংলায় এই প্রিপোজিশনগুলো শেষে ব্যবহার হয়, আর ইংলিশে পূর্বে ব্যবহার করতে হবে। তাহলে তার উল্টো করে দিলেই হচ্ছে প্রিপোজিশন পারফেক্টলি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। বাই মানে দ্বারা, কর্তৃক দিয়ে বা মাধ্যমে, এবং এটি ব্যক্তিবাচক ওয়ার্ডের পূর্বে বসবে। যখন দ্বারা দিয়ে কর্তৃক বুঝাবে, যদি ব্যক্তিবাচক হয় তাহলে তার আগে বাই লিখবেন, আর অব্যক্তিবাচক হলে তার পূর্বে উইথ লিখবেন। আপনাদের বোঝার জন্য পাশাপাশি এই দুটো দেওয়া হয়েছে। সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে যাতে করে আপনারা নাইসলি এবং খুবই খুবই অল্প সময়ের মধ্যে ভালো করে বুঝতে পারেন। তাহলে বাই ব্যবহার করতে হবে দ্বারা দিয়ে কর্তৃক, এবং এটি ব্যক্তিবাচক ওয়ার্ডের পূর্বে বসবে। দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই মশিউর। মশিউর দ্বারা এই বাঘটিকে হত্যা করা হয়েছিল। দ্য বুক ইজ রিটেন বাই শেক্সপিয়ার। শেক্সপিয়ার কর্তৃক এই বইটি লেখা হয়। দ্য লেটার ইজ রিটেন বাই সুমন। চিঠিটি সুমন কর্তৃক লেখা হয়। ইউ আর লাভড বাই মি। তোমাকে আমার দ্বারা ভালোবাসা হয়। তাহলে এই যে দ্বারাগুলো বা দিয়ে বা কর্তৃক সবগুলি হচ্ছে বাই, কারণ সবগুলি শেষেই ব্যক্তিবাচক ওয়ার্ড রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। যদি বস্তুবাচক হতো বা অব্যক্তি হতো তখন উইথ ব্যবহার করতাম। সাথে দ্বারা দিয়ে কর্তৃক বা মাধ্যমে একই জিনিস, সাথেও বুঝাবে এবং দ্বারা দিয়ে কর্তৃক এটিও বুঝাবে। অর্থের পরে ডিপেন্ড করবে আপনার কখন কোনটা ব্যবহার করবেন। আপনি যদি বলেন আমি তোমার সঙ্গে যাব, তাহলে বলতে হবে আই উইল গো উইথ ইউ। এখানে সঙ্গে বা সাথে বুঝিয়েছে এই জন্য। সাইদুল ওয়েন্ট টু কলেজ উইথ রেজা। সাইদুল রেজার সঙ্গে বা রেজার সাথে কলেজে গিয়েছিল। কারিম কিল্ড দ্য টাইগার উইথ এ ব্যাম্বু। একটি বাঁশ দিয়ে কারিম বাঘটিকে হত্যা করেছিল। তাহলে দেখুন এই বাঁশ দিয়ে, বাই ব্যাম্বু হবে না, কারণ ব্যাম্বুর বা বাঁশের প্রাণ নেই, বা এটা ব্যক্তিবাচক না। শোভা কাটস ইট উইথ আ নাইফ। শোভা কাটস ইট উইথ আ নাইফ। শোভা এটি একটি চাকু দিয়ে কাটে। এই যে চাকু অব্যক্তিবাচক বা প্রাণ নাই, এই জন্য উইথ হলো। আশা করি বুঝতে পেরেছেন। উইদাউট ছাড়া
বোঝাতে এটি ব্যবহার করতে হবে, ছাড়া বোঝাতে এটি ব্যবহার করতে হবে। ডোন্ট গো টু স্কুল উইদাউট পেন, ডোন্ট গো টু কলেজ উইদাউট পেন, কলম ছাড়া কলেজে যেও না। শি কেম হেয়ার উইদাউট মানি, সে এখানে টাকা ছাড়াই এসেছিলেন, সে এখানে টাকা ছাড়াই এসেছিল। ডু নট কাম হেয়ার উইদাউট সাকসেস, সফলতা ছাড়া এখানে এসো না, সফলতা ছাড়া এখানে এসো না। নাম্বার 11, আফটার, পরে বা পিছনে বোঝাতে এটি ব্যবহার করতে হবে। ডোন্ট ফরগেট মি আফটার মাই ডেথ, আমার মৃত্যুর পরে আমাকে ভুলে যেও না। গো আফটার দিস বাস, এই বাসের পরে যাও অথবা এই বাসের পিছনে যাও। শি উইল কাম হেয়ার আফটার হার এক্সামিনেশন, সে এখানে আসবে তার পরীক্ষার পরেই। বিফোর, আফটার এবং বিফোর অপোজিট ওয়ার্ড, বিফোর মানে পূর্বে বা সামনে। বি প্রিপেয়ার্ড ওয়েল বিফোর ইয়ার এক্সাম, পরীক্ষার পূর্বে ভালোভাবে প্রস্তুত হও। রিচ ইউর স্কুল বিফোর 9 AM, সকাল 9টার পূর্বেই স্কুলে পৌঁছাবে। কাইন্ডলি ওয়েট ফর মি বিফোর দ্য শপ, দোকানের সামনে দয়া করে আমার জন্য অপেক্ষা করো, দয়া করে দোকানের সামনে আমার জন্য অপেক্ষা করবে। স্ট্যান্ড বিফোর মি, আমার সামনে দাঁড়াও, স্ট্যান্ড বিফোর মি, আমার সামনে দাঁড়াও। আই উইল বি স্ট্যান্ডিং বিফোর ইউ ফর হান্ড্রেডস অফ ইয়ার্স, আমি তোমার সামনে শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকবো। তাহলে বিফোর আফটার আশা করি ক্লিয়ার এই ব্যাপার দুটো। অফ, কিছুটা দূরে বা কোনো কিছু থেকে বিচ্ছিন্ন অবস্থা বোঝাবে, মানে একটু দূরে। মাই হাউস ইজ অফ দ্য রেলওয়ে স্টেশন, এই রেলওয়ে স্টেশন থেকে আমার বাড়িটা একটু দূরে। আই উইল বি ওয়েটিং ফর ইউ অফ ইউর হাউস, তোমার বাড়ি থেকে একটু দূরে আমি তোমার জন্য অপেক্ষা করব। নাম্বার 14, অ্যাবাউট, সম্পর্কে বা প্রায় বুঝাবে। সে লিটল অ্যাবাউট নীলা, নীলা সম্পর্কে হালকা পাতলা কিছু বলো। মশিউর ক্যান কাম অ্যাবাউট 10 AM, মশিউর প্রায় সকাল 10টার দিকে আসতে পারে। সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ, আপনার সম্পর্কে কিছু বলেন বা তোমার সম্পর্কে কিছু বলো। আশা করি অ্যাবাউট সম্পর্কে বুঝতে পেরেছেন। 15, থ্রু, কোনো কিছুর ভিতর দিয়ে বা মধ্য দিয়ে বোঝাবে। সাধারণত থ্রু ব্যবহার করা হয় সোজাসুজি কোনো কিছুর ভিতর থেকে চলে যাওয়া। তাহলে আরিফা ওয়েন টু ভিলেজ থ্রু দ্য জঙ্গল, এই জঙ্গলের ভিতর দিয়ে বা মধ্য দিয়ে আরিফা তার গ্রামে গিয়েছিল। শি উইল গো টু কলেজ থ্রু দিস ফিল্ড, এই মাঠের সোজা দিয়ে, এই মাঠের মধ্য দিয়ে সে তার কলেজে যাবে। অ্যাক্রস, কোনো কিছু হতে, মানে রাস্তা, নদী, ঘাট, বিল যাই হোক না কেন আড়াআড়ি ভাবে যাওয়া বোঝাবে। ফয়সাল সোয়াম অ্যাক্রস দ্য রিভার, ফয়সাল কি করলো, সরাসরি নদীটি না সাঁতরিয়ে, অ্যাক্রস না করে সে করলো, থ্রু না করে সে করলো অ্যাক্রস, আড়াআড়ি যাওয়া, বাঁকা ভাবে যাওয়া। শি ইজ ড্রাইভিং আ কার অ্যাক্রস দ্য ফিল্ড, মানে মাঠের আড়াআড়ি ভাবে সে গাড়িটি ড্রাইভ করলো বা সেই মাঠের আড়াআড়ি ভাবে গাড়িটি চালাচ্ছে। মানে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অথবা সোজাসুজি না যেয়ে আড়াআড়ি ভাবে সে গাড়িটি চালাচ্ছে। বিটুইন, দুইয়ের মাঝে বোঝাবে, দুইয়ের মাঝে কোনো কিছু দেওয়া, নেওয়া, রাখা, এ ধরনের কোনো কিছু বোঝাতে বিটুইন ব্যবহার করতে হবে দুইয়ের মাঝে। আর দুইয়ের যদি বেশি হয় সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে অ্যামং। তাহলে বিটুইন, কিপ দিস স্পেস বিটুইন ইউ অ্যান্ড মি, এখানে দুইজন ব্যক্তি আছে, তুমি বা আপনি এবং আমি, এই কথাটা তোমার এবং আমার মধ্যেই রেখে দিও। গিভ দিস ফুড বিটুইন দ্য টু বয়েজ, এই দেখুন দুইটা বয় আছে, এই খাবারটি দুটি ছেলের মধ্যে ভাগ করে দিও বা এই খাবারটি দুটি ছেলের মধ্যে দিয়ে দিও। অ্যামাং, দুইয়ের বেশি বা অনেকের মধ্যে বুঝাবে। গিভ দিস ফুড অ্যামাং দ্য বয়েজ, ছেলেদের মধ্যে এই খাবারটি দিয়ে দাও। কতগুলো ছেলে আছে আমরা জানি না, অনেক ছেলে, এই জন্য অ্যামাং ব্যবহার করলাম। যদি টু বয়েজ থাকতো তখন হতো, এই কোশ্চেনটা আপনাদের কাছেই থাকলো, যদি দুটি হতো তাহলে কি হতো, অ্যামাং নাকি বিটুইন? আশা করি আনসারটি কমেন্ট বক্সে লিখে যাবেন। কিপ দিস স্পিচ অ্যামাং আস,
মানে আমরা অনেক লোক আছে এখানে, আমাদের মধ্যে এই কথাটি গোপন রেখো বা আমাদের মধ্যে কথাটি রেখে দিও। স্প্রেড দিস নিউজ অ্যামং দ্য মেম্বার্স, এই যে আমাদের যে সদস্যগুলো আছে এই সদস্যদের মাঝে এই সংবাদটি ছড়িয়ে দিও। অনেক মেম্বার্স এর জন্য অ্যামাং হলো। ইনটু, কোনো কিছুর মধ্য দিয়ে প্রবেশ করা বোঝাবে। চলমান অবস্থায় যদি কোনো কিছুর মধ্যে বাধা প্রাপ্ত হয়ে ভিতরে ঢোকে সেই ক্ষেত্রে ইনটু ব্যবহার করতে হবে। সজল ইজ জাম্পিং ইনটু দ্য রিভার, নদীতে ঝাঁপ দিতে গেলে পানির বাধা থাকে, এজন্য এটি ইনটু হলো, এবং এক পর্যায় থেকে অন্য পর্যায়ে চলে যাওয়াকে ইনটু বলা হয়। আবিদ ইজ এন্টারিং ইনটু দ্য ক্লাসরুম, আবিদ ক্লাসরুমে প্রবেশ করতেছে। আবিদ ক্লাসরুমে প্রবেশ করতেছে, তাহলে এই চলমান অবস্থায় যখন কোনো কিছু থেকে কোথাও থেকে কোনো কিছুর মধ্যে প্রবেশ করা বা ঢোকা সেই ক্ষেত্রে ইনটু ব্যবহার করতে হবে। তন্নি ইজ এন্টারিং ইনটু দ্য ফ্লাওয়ার গার্ডেন, তন্নি কি করতেছে, গেট পেরিয়ে এই ফুল বাগানের মধ্যে প্রবেশ করতেছে। এই যে বাধাপ্রাপ্ত হয়ে কোথাও থেকে কোথাও রানিং অবস্থায় প্রবেশ করা বোঝালে সেই ক্ষেত্রে ইনটু ব্যবহার করতে হবে। রাখি ইজ এন্টারিং ইনটু দ্য সিনেমা হল, রাখি সিনেমা হলের মধ্যে প্রবেশ করতেছে। এই যে সিনেমা হলে প্রবেশ করতে গেলে দরজা পেরিয়ে যেতে হয়, এর জন্য ইনটু ব্যবহার করলাম, কারণ এখানে চলমান অবস্থা বোঝানো হয়েছে। নাম্বার 20, আন্ডার, আন্ডার মানে নিচে, স্থির অবস্থায় যখন কোনো কিছু নিচে বোঝাবে সেই ক্ষেত্রে আন্ডার ব্যবহার করতে হবে। আর যদি স্থির না হয় সেই ক্ষেত্রে কি ব্যবহার করব? সেই ক্ষেত্রে চলমান অবস্থা বোঝালে, স্থির না হলে তাহলে অবশ্যই ডাউন ব্যবহার করব। ফারুক ইজ ওয়েটিং আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রি, ফারুক আম গাছের নিচে অপেক্ষা করতেছে। ক্যাট ইজ আন্ডার দ্য বেড, বিড়ালটি বেডের নিচেই আছে। দেয়ার আর মেনি স্টোনস আন্ডার দ্য ওয়াটার অফ দিস রিভার, এই নদীর জলের নিচে বা পানির নিচে অনেক পাথর রয়েছে। ডাউন, চলমান অবস্থায় উপর থেকে নিচের দিকে নামা বোঝাবে, তখন আন্ডার ব্যবহার করলে হবে না, ডাউন ব্যবহার করতে হবে। যদি চলমান অবস্থায় উপর থেকে কোনো কিছু নিচে বোঝায় সেই ক্ষেত্রে ব্যবহার করব ডাউন। উই আর গোয়িং ডাউন দ্য হিল, আমরা এই পাহাড়ের নিচে চলে যাচ্ছি, তার মানে আমরা পাহাড়ের উপরে ছিলাম, এখন আমরা ক্রমান্বয়ে বা গ্র্যাজুয়ালি নিচের দিকে নামছি, এজন্য উই আর গোয়িং ডাউন দ্য হিল। আন্ডার বলা যাবে না এখানে, এখানে বলতে হবে ডাউন, কারণ এটা মুভিং অবস্থায় আছে, ইট ইজ ইন আ মুভিং কন্ডিশন। শি ইজ গোয়িং ডাউন দ্য স্টেয়ার্স অফ দিস বিল্ডিং, এই বিল্ডিং এর সিঁড়ির নিচে নামতেছে সে, তার মানে সিঁড়ি দিয়ে নিচে নামতেছে যখন, এজন্য ডাউন হলো। Tears are rolling down her cheeks now. Tears are rolling down her cheeks now. তার এই যে গাল বেয়ে অশ্রু জল বা চোখের জল, আখি জল বেয়ে বেয়ে নামতেছে, সেটাই হচ্ছে ডাউন। কারণ অশ্রু জল এটা চোখ থেকে, আখি থেকে, নয়ন থেকে গ্রাজুয়ালি নিচে নামতেছে, তাহলে নিচের দিকে যখন উপর থেকে কোনো কিছু নামবে অবশ্যই ডাউন ব্যবহার করব। আর যদি স্থির অবস্থায় থাকে, আগের থেকে নামা থাকে, সেই ক্ষেত্রে ব্যবহার করব, কি ব্যবহার করব সেই ক্ষেত্রে আপনারা বলেন। নোট, there is an important note. Down should be used in a running or moving condition and under should be used in a fixed or unmoving condition. ডাউন ব্যবহার করতে হবে এইমাত্র যেটা বললাম, চলমান অবস্থার দিকে যখন নিচে বুঝাবে তখন, এবং যদি ফিক্সড অবস্থায় কোনো কিছু নিচের দিকে বা নিচে বুঝায় সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে আন্ডার। আশা করি বুঝতে পেরেছেন। 22, অন, অন মানে উপরে, আমরা সবাই জানি কোনো কিছুর উপরে স্পর্শ অবস্থা বোঝাবে। স্পর্শ অবস্থা যেমন টেবিলের উপরে ল্যাপটপটি রাখো, কিপ দ্য ল্যাপটপ অন দ্য টেবিল, টেবিলের উপরে যখন আমরা ল্যাপটপটি রাখবো তখন এটি স্পর্শ করা অবস্থায় বুঝাবে। এই যে উপরে বুঝাবে এবং স্পর্শ করা অবস্থায়, সেই ক্ষেত্রে আমরা ওয়ান ইউজ করব। দ্য বুক ইজ অন দ্য টেবিল, হি ইজ অন দ্য রোড, কিপ ইউর হ্যান্ড অন মাই হেড, সবকিছুই দেখেন স্পর্শ করা অবস্থায় বুঝায়।
যে বইটি টেবিলের উপরে রাখো সে এখন রাস্তার উপরে, তোমার হাত আমার মাথার উপরে রাখো, তাহলে এই সবগুলোই হচ্ছে অন। 23 আপ, একটু উপরের দিকে বুঝাবে। সুমাইয়া ইজ থ্রোয়িং আপ দ্য বল, সুমাইয়া কি করলো, বলটি থ্রো করলো, নিক্ষেপ করলো একটু উপরে। রাইজ আপ ইওর হ্যান্ড, তোমার হাতটি উপরে একটু জাগাও। দ্য ফ্যান ইজ আপ আওয়ার হেড, ফ্যানটি আমাদের মাথার উপরে আছে। মাথার উপরে যেহেতু স্পর্শ করা অবস্থায় বুঝালে আমরা মারাই যেতাম, এই জন্য আপ দিতে হবে। অন দিলে ভুল হবে, আমরা যদি এখানে অন দিতাম তাহলে মাথার উপরে স্পর্শ করা অবস্থায় বুঝাতো এবং ফ্যানটি রানিং হলে আমরা মারাই যেতাম, এই জন্য আপ মানে একটু উপরে। রাইজ আপ, উঠা। স্ট্যান্ড আপ, উপরে দাঁড়ানো, এক্ষেত্রেও আপ ইউজ করতে হয়। দ্য ফ্যান ইজ, এক্ষেত্রেও আপ ইউজ হয়। দ্য ফ্যান ইজ আপ আওয়ার হেড, ফ্যানটি আমাদের মাথার উপরে। হ্যাং দ্য ফটো আপ দ্য ডোর, এই ছবিটি ঝুলিয়ে রাখো দরজার উপরে। এই যে একটু উপরে যখন বুঝাবে সেই ক্ষেত্রে আমরা আপ ইউজ করব। আশা করি বুঝতে পেরেছেন। অন মানে স্পর্শ করা অবস্থায়, স্পর্শ থেকে যখন একটু উপরে বুঝাবে সেই ক্ষেত্রে আমরা আপ ইউজ করব। 24 ওভার, কোনো কিছুর অনেক উপরে, অস্পর্শ অবস্থা। ওভার, কোনো কিছুর উপরে, অস্পর্শ অবস্থা এবং গতি এবং চলমান অবস্থা বোঝাবে, মানে কোনো কিছুর উপরে থাকবে কিন্তু এটা থাকবে হচ্ছে রানিং অবস্থায়, মুভিং কন্ডিশনে থাকবে এটা। দিয়া জাম্পড ওভার দ্য ওয়াল, দিয়া ওয়ালের অনেক উপর থেকে জাম্প দিল, লাফ দিল। প্রিয়া ইজ জাম্পিং ওভার দ্য ক্যানেল, এই খালটির উপর থেকে প্রিয়া লাফ দিচ্ছে বা লাফাচ্ছে। মৌ জাম্পড ওভার দ্য গেট ইয়েস্টারডে, মৌ গতকালকে এই গেটের অনেক উপর থেকে লাফ দিয়েছিল। দ্য প্লেন ইজ গোয়িং ওভার আওয়ার বিল্ডিং, এই প্লেনটি আমাদের বিল্ডিং এর উপর থেকে বা ভবনের উপর থেকে যাচ্ছে। এই যে রানিং অবস্থা সবকিছুই, এই রানিং অবস্থায় উপরে বুঝালে আমরা ওভার ব্যবহার করব। আর যদি রানিং অবস্থা না বুঝায় কিন্তু উপরে বা অনেক উপরে বুঝায় সেই ক্ষেত্রে আমরা অ্যাভব ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন। দ্য বার্ডস আর ফ্লাইং ওভার আওয়ার হেড, পাখিগুলি আমাদের মাথার উপর থেকে উড়ছে বা উড়তেছে। তাহলে পাখি যখন ওড়ে অবশ্যই আকাশের উপরে থেমে থাকে না, স্থির অবস্থায় থাকে না, অবশ্যই মুভিং অবস্থায় থাকে। এ ধরনের মুভিং অবস্থা বুঝলে ওভার ব্যবহার করতে হবে। তাহলে ওভার যেখানে, অ্যাভব সেখানে ব্যবহার করতে পারবেন, কিন্তু চলমান অবস্থা বুঝালে, রানিং অবস্থা বুঝালে ওভার, আর স্থির অবস্থা বা ফিক্সড অবস্থা বুঝালে অ্যাভব। ওভার গতি বা চলমান অবস্থা বুঝাবে এবং অ্যাভব স্থির অবস্থা বুঝাবে, এই নোট আকারে দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছেন। অ্যাভব মানুষের ধরা ছোঁয়ার বাইরে বা অনেক উপরে, স্থির অবস্থা বুঝাবে। দেখুন, দ্য স্কাই ইজ অ্যাবভ আস, আকাশটা অনেক উপরে, এটি ধরা ছোঁয়ার বাহিরে এবং এটি স্থির অবস্থায় রয়েছে। লাভ ইজ অ্যাবভ দ্য ওয়ার্ল্ডলি থিং, ভালোবাসা পৃথিবীর সবকিছুর জিনিসের উপরে। ধরাছোঁয়ার বাইরে বুঝালেও অ্যাবভ ব্যবহার করতে হবে। দ্য মুন ইজ অ্যাবভ দ্য সয়েল, মাটি থেকে চাঁদ অনেক উপরে। বিয়ন্ড ক্ষমতা বা নাগালের বাহিরে, যখন ক্ষমতা টাইপ বা পাওয়ার টাইপের বুঝাবে আপনার কোনো কিছু করার ক্ষমতা, সেই ক্ষেত্রে বিয়ন্ড ব্যবহার করতে হবে। দ্য কস্ট অফ দ্য চাইনিজ ফুড ইজ বিয়ন্ড হিম, তার মানে এই দ্যাট মিনস এই চাইনিজ ফুডের খাবারের যে খরচ, সে খরচটা তার নাগালের বাহিরে, মানে তার সাধ্যের বাহিরে। ইট ইজ বিয়ন্ড ইউর স্কিল, এটা তোমার দক্ষতার বাহিরে। এই যে কোনো ক্ষমতা, দক্ষতা, অভিজ্ঞতা এর বাহিরে কোনো কিছু বোঝালে বিয়ন্ড ব্যবহার করতে হবে। 27 অ্যারাউন্ড মানে চারিধারে বা চারিপাশে। 27 অ্যারাউন্ড চারিধারে বা চারপাশে বুঝাবে এটি। উই ভিজিটেড অ্যারাউন্ড দ্য ভিলেজ, আমরা এই গ্রামের চারিদিকে ঘুরেছিলাম। ট্রাভেল অ্যারাউন্ড দিস ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির চারিদিকে তুমি ঘুরতে থাকো। দেয়ার আর বিউটিফুল ফ্লাওয়ার ট্রিজ অ্যারাউন্ড মাই হাউস, আমার বাড়ির চারিধারে বা চারিপাশে সুন্দর ফুল গাছ রয়েছে। তাহলে চারিধার বোঝাতে অ্যারাউন্ড ব্যবহার করতে হবে। বিসাইড মানে পাশে। প্লিজ সিট ডাউন বিসাইড মি ফর সাম টাইম,
দয়া করে কিছু সময়ের জন্য আমার পাশে বসো। হি স বিথি বিসাইড নাসিম। সে নাসিমকে বিথির পাশে দেখেছিল। ওয়েট বিসাইড মাই কলেজ। আমার কলেজের পাশে অপেক্ষা করো। এই যে পাশে, এই জন্য বিসাইড। আর এর সঙ্গে যদি এস দিয়ে দিই তাহলে হয়ে যাবে বিসাইডস, ছাড়াও বা ব্যতীত, ছাড়াও অথবা ব্যতীত। বিসাইডস ইউ আই হ্যাভ এ লট অফ ফ্রেন্ডস। তুমি ছাড়াও আমার অনেক বন্ধু রয়েছে, বা তুমি ব্যতীত আমার অনেক বন্ধু রয়েছে। বিসাইডস দিস কার, এই গাড়িটি ছাড়াও আই হ্যাভ সাম কার্স, আমার আরো কিছু গাড়ি রয়েছে। এই গাড়িটা ব্যতীত আমার আরো কিছু গাড়ি রয়েছে। এই যে এটা ছাড়াও অন্য কিছু রয়েছে, এটা ছাড়াও অন্য কিছু যখন থাকবে তখন বিসাইডস ব্যবহার করব। আর যখন এস থাকবে না তখন হবে বিসাইড, পাশে। এটি খেয়াল রাখবেন একটু। বিহাইন্ড, পিছনে বোঝাবে। বিহাইন্ড, পেছনে বোঝাবে। কারিমস হাউস ইজ বিহাইন্ড প্রিয়াস হাউস। প্রিয়ার বাড়ির পিছনে কারিমের বাড়ি। ডোন্ট টক বিহাইন্ড মি, আমার পিছনে কথা বলো না। 31 ইনসাইড, কোনো কিছুর মধ্যে স্থিতিশীল অবস্থা বোঝাবে এবং এটি ইন এর মতো কাজ করবে। ইন মানে মধ্যে বোঝায়, তেমনি ভাবে ইনসাইডও একই মানে বোঝাবে। শোভা ইজ ইনসাইড বা ইন দ্য ক্লাস। শোভা ক্লাসের মধ্যেই আছে। আই নো হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড ইউর হার্ট, আমি জানি তোমার হৃদয়ে এখন কি ঘটতেছে। 32 আর লাস্ট ওয়ান, অপোজিট, কোনো কিছুর ঠিক বিপরীতে বোঝাবে। মিতাস হাউস ইজ অপোজিট দ্য গার্লস কলেজ। গার্লস কলেজের বিপরীতেই মিতার বাড়ি, অথবা গার্লস কলেজের ঠিক উল্টো পাশেই বিপরীত দিকেই মিতার বাড়ি অবস্থিত। আই উইল বি ওয়েটিং ফর ইউ অপোজিট দ্য বিল্ডিং। ভবনটির ঠিক বিপরীত দিকে আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকব। এগুলি ছিল খুবই ইম্পর্ট্যান্ট এবং কমন প্রিপোজিশন। এগুলি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার মনে থাকবে, এবং ট্রাই টু প্র্যাকটিস দেম ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ। প্র্যাকটিক্যাল লাইফে এগুলো ইউজ করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আমার এই চ্যানেলের মধ্যে আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে। আপনারা চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং যে ভিডিওগুলি আপনাদের দরকার সেগুলি দেখতে পারেন। এবং কারোর যদি কোনো কিছু সম্পর্কে ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কোশ্চেন নাম্বার 5, প্রিপোজিশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যদি একটি সেন্টেন্স এর মধ্যে আমরা তাকাই তাহলে প্রিপোজিশন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাই। তার মানে কোনো একটি ইংলিশ সেন্টেন্সের মধ্যে আমরা যদি দেখি বা অ্যানালাইসিস করি তাহলে দেখব যে প্রিপোজিশন সেখানে অনেক বিরাট একটা ভূমিকা পালন করতেছে। এটি সাধারণত নাউনের পূর্বের জায়গা দখল করে থাকে। এটির পর কোনো ভার্ব আসলে সেটার সঙ্গে আইএনজি যোগ দিতেই হয়। এটির পরে কোনো ভার্ব আসলে সেটার সঙ্গে আইএনজি যোগ করে দিতেই হয়। তাহলে আপনাদের জন্য আরেকটি কোশ্চেন থাকলো, প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে তার সঙ্গে কি করতে হবে, ইডি যোগ করব নাকি আইএনজি যোগ করব? এটি মাঝে মধ্যে অ্যাডভার্ব ও অ্যাডজেক্টিভের জায়গায়ও বসতে পারে। তার মানে এটি মাঝে মধ্যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ভূমিকাও পালন করতে পারে। যখন যার জায়গায় বসবে তখন তাকে সে নামে ডাকা হবে। এখন আমার স্টুডেন্ট, যখন আপনারা কাউকে টিচিং দেবেন তখন আপনারা হয়ে যাবেন তখন টিচার। এই যে জায়গা চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও প্রাধান্য পাবে। যদি অ্যাডভার্বের জায়গায় বসে তাহলে অ্যাডভার্ব, যদি অ্যাডজেক্টিভের জায়গায় বসে তাহলে অ্যাডজেক্টিভ। আর নাউন বা প্রোনাউনের পূর্বে যদি বসে তখন সেটা হবে প্রিপোজিশন। নোট, টু বাদে সব প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে, কিন্তু যেগুলি ফ্রেজাল টু তার পূর্বে আবার ভার্ব প্লাস আইএনজি লিখতে হয়। তার মানে শুধু প্রিপোজিশন যদি বসে তখন তারপরে ভার্ব প্লাস আইএনজি হয় না। কিন্তু এই টু যদি ফ্রেজাল টুর সঙ্গে থাকে, মানে ফ্রেজের সঙ্গে যদি এই টু যুক্ত থাকে সেই ক্ষেত্রে আবার ভার্ব প্লাস আইএনজি যোগ করতে হয়। তাহলে খুব সহজে আমরা বলতে পারি টু বাদে সকল প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়, কিন্তু এই টু যদি ফ্রেজাল টু হয় তখন সেই ক্ষেত্রেও ভার্ব প্লাস আইএনজি যোগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। শি কেম হেয়ার টু মিট মি। দেখুন এখানে শুধু টু, এজন্য এখানে শুধু টু, এখানে শুধু টু, এজন্য এর সঙ্গে এই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলো না।
কিন্তু যদি দেখি ফ্রেজাল টু, তাহলে চলুন দেখি কি অবস্থা হয় ভার্বের। শি কেম হেয়ার উইথ এ ভিউ টু মিটিং মি, সে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এখানে এসেছিল। তাহলে শি কেম হেয়ার উইথ এ ভিউ টু মিটিং, দেখুন উইথ এ ভিউ টু, এটা একটা ফ্রেজাল টু। এই ফ্রেজাল টুর পরে কোনো ভার্ব আসলে আইএনজি যোগ করতে হবে। এই যে মিট থেকে মিটিং হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছেন। আর শুধু টু থাকলে আইএনজি করা যাবে না, এবারে সকল প্রিপজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। এ ধরনের আরো কিছু ফ্রেজাল টু রয়েছে, সেগুলিকে সুন্দর করে চিনতে হবে। মানে এই উইথ এ ভিউ টু, অবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, এ ধরনের কিছু ফ্রেজাল টু রয়েছে, ওইগুলো সুন্দর করে আমাদের মুখস্থ করতে হবে। নাম্বার 6, প্রিপোজিশন একটি সেন্টেন্সের মধ্যে কোথায় কোথায় বসে। নাম্বার অন, নাউনের পূর্বে প্রিপোজিশন বসে, যেমন আই ওয়েন্ট দেয়ার ফর হ্যাপিনেস, আমি সেখানে গিয়েছিলাম সুখের জন্য। হ্যাপিনেস হচ্ছে একটি নাউন, এর আগে প্রিপোজিশন বসলো। আই সি দ্য বার্ডস ফ্রম দ্য রুফ অফ দ্য কলেজ এভরিডে, আমি প্রতিদিন কলেজের ছাদ থেকে পাখিগুলিকে দেখি। তাহলে দেখুন, অফের পরে দ্য কলেজ একটি নাউন, দ্য রুফ মানে বাড়ির ছাদ এটিও হচ্ছে একটা নাউন। তাহলে নাউনের আগে প্রিপোজিশন বসে। রানা লিভস ইন বাংলাদেশ, বাংলাদেশে হচ্ছে একটি দেশের নাম, এজন্য এর আগে ইন হলো। শি হ্যাজ কাম ফ্রম ঢাকা, সে ঢাকা থেকে এসেছে, ঢাকাও একটা নাউন। নাম্বার বি, প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন বসে। আই হ্যাভ ব্রট সাম ফুড ফর ইউ, আমি আপনার জন্য বা তোমার জন্য কিছু খাবার নিয়ে এসেছি। আমি তোমার জন্য বা আপনার জন্য কিছু খাবার এনেছি। এই যে ফর ইউ, ইউটা হচ্ছে প্রোনাউন, আর তার আগে হলো ফর, একটি প্রিপোজিশন, ইউ প্রোনাউন। শি লুকড অ্যাট হিম দেন, সে তখন তার দিকে তাকিয়েছিল। তাহলে এই যে হিম একটা প্রোনাউন, আর তার আগে হলো অ্যাট। উই হ্যাভ বট দিস হাউস ফ্রম হিম, আমরা তার থেকে বাড়িটি কিনেছি। তাহলে হিম হচ্ছে একটি প্রোনাউন, আর তার আগে হলো প্রিপোজিশন। নাম্বার সি, ভার্বের পূর্বে প্রিপোজিশন বসে। শি হ্যাজ কাম হেয়ার ফর মিটিং মি, এই যে মিট থেকে মিটিং হলো, কারণ প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে আইনজি যোগ করতে হয়। আই ওয়েন্ট দেয়ার টু মিট হার, আমি সেখানে গিয়েছিলাম তার সঙ্গে সাক্ষাৎ করতে বা সাক্ষাৎ করার জন্য। এই যে টু দিলাম, আইএনজি উঠে গেল, ফর দিলাম, আইএনজি হয়ে গেল। টু বাদে সকল প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে আইএনজি যোগ করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। শোভা উইল কাম হেয়ার ফর টেকিং এ বুক, শোভা এখানে আসবে একটি বই নেওয়ার জন্য। প্রিপোজিশনের গুরুত্ব কতটুকু। আমি এখানে এসেছি তোমার, ছেলেটি বাবা খুবই অসুস্থ, আমরা বেঁচে থাকা খাবার খাই, বালিকাটি বারংবার আমার তাকায়, লোকটি বাড়ি দেখায় খুবই সুন্দর। দেখুন, এই সমস্ত বাংলা বাক্যগুলো বাচ্চাদের মুখেই মানায়, বড়দের মুখে মানায় না, কারণ এখানে প্রিপোজিশনের ঘাটতি রয়েছে। আর তার কারণে সেন্টেন্সগুলি বা বাক্যগুলি, বাংলা বাক্যগুলি কেমন যেন অদ্ভুত রকমের শোনায়, মনে হচ্ছে যে কোনো এলিয়েন কথা বলছে। এই বাক্যগুলি হওয়া উচিত ছিল এভাবে, আমি এখানে এসেছি তোমার জন্য। এই জন্যটা হচ্ছে একটি প্রিপোজিশন। আই হ্যাভ কাম হেয়ার ফর ইউ, বুঝতেই পারতেছেন প্রিপোজিশনের গুরুত্ব কতটুকু। ছেলেটির বাবা খুবই অসুস্থ, যদি রকার না থাকতো, ছেলেটি বাবা খুবই অসুস্থ, ছেলেটি বাবা হয়ে যেত, তখন তখন মিনিং খুবই উল্টো হয়ে অদ্ভুত শোনাতো তখন। দ্য ফাদার অফ দ্য বয়েজ ইজ সো ইল, আমরা বেঁচে থাকতে খাবার খাই বা বেঁচে থাকার জন্য খাবার খাই। উই ইট ফুড টু লিভ, বালিকাটি বারংবার আমার দিকে তাকায়। এই দিকে যদি বাদ দিই, প্রিপোজিশনটা বাদ দিই, তাহলে কি ছিল, বালিকাটি বারংবার আমার তাকায়, কেমন যেন অদ্ভুত শোনাতো, এজন্য প্রিপোজিশন দেওয়াতে এটা খুব সুন্দর শোনাচ্ছে এবং দেখতেও ভালো লাগতেছে। দ্য গার্ল লুকস এট মি ফ্রিকোয়েন্টলি, লোকটির বাড়ি দেখায় খুবই সুন্দর। লোকটির রকার যদি বাদ দিই, অফ বাদ দিই, তাহলে লোকটি বাড়ি, লোকটি তখন বাড়ি হয়ে যেত, কেমন যেন অদ্ভুত শোনাতো। লোকটির বাড়ি দেখায় খুবই সুন্দর। দ্য হাউস অফ দ্য ম্যান লুকস সো নাইস, এই যে রকার থাকলে অফ হয়, ভুলে গেছেন, ভুলে যাননি অবশ্যই, প্রথম রুলটাই ছিল অফ, প্রিপোজিশনের প্রথম রুলটাই ছিল অফ, এই সেই অফ, লোকটির বাড়ি, মনে আছে তো। আর অফ দেওয়াতে কোনো নাউনের পর যদি অফ থাকে, তখন তার আগে দি দিতে হয়, এই জন্য দি দিলাম, কারণ এটা তখন নির্দিষ্ট করে বুঝায়। আর নির্দিষ্ট করে টিটা, খানাখানি, গুলিগুলো বুঝালে দি ব্যবহার করতে হয়। যখন আর্টিকেল বুঝাবো, তখন তখন ক্লিয়ারলি বুঝতে পারবেন।
দ্য হাউস অফ দ্য ম্যান লুক সো নাইস। মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, এবার আপনাদেরই কাছে আমারই একটি কোশ্চেন থাকলো যে একটি সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশনের ইম্পর্টেন্স বা গুরুত্ব কতটুকু আপনি মনে করেন? আসলে লবণ ছাড়া যেমন খাবারে টেস্ট আসে না, ঠিক তেমনি ভাবে এটি ছাড়াও বাক্যটি গুরুত্বহীন হয়ে পড়ে। সুতরাং একটি বাক্যে এর গুরুত্ব অপরিসীম। আশা করি বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, সে সামথিং, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং এ ধরনের ভিডিও আরো বেশি পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং একটি লাইক দিতে পারেন। এবং যদি আপনার কোনো প্রিয় ব্যক্তি থাকে তাহলে তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে পারেন, তাহলে আশা করি তারাও এই প্রিপোজিশনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবে। মিনি এক্সাম ফর 2 মার্কস। নাম্বার 1, ডিয়ার ভিউয়ার্স, থেকে বা হতে বোঝালে কি প্রিপোজিশন ইউজ করব? অফ নাকি ফ্রম? যদি অফ হয় তাহলে অফ লিখবেন, যদি ফ্রম হয় তাহলে ফ্রম লিখবেন। নাম্বার 2, নির্দিষ্ট সময় বোঝাতে কি প্রিপোজিশন ইউজ করব? সিন্স নাকি ফর? যদি কোনো স্টুডেন্ট বা যদি কোনো ভিউয়ার আমার এই ভিডিওটি এ টু জেড ভালো করে দেখে থাকেন, তাহলে অবশ্যই এই মিনি এক্সামটি তার জন্য পানির চেয়েও সোজা মনে হবে। হেয়ার ইজ দ্য এন্ড অফ আওয়ার ক্লাস ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ইজি ইংলিশ লার্নিং এর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।